এখন রোদ্দুর পত্রিকা, যার জন্মলগ্ন থেকে আমি জড়িয়েছিলাম, এখনো আছি। কবি ও সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। ১০০তম সংখ্যা এই কদিন আগে প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় আমি বহু কবিতা এবং গল্প লিখেছি। এই সংখ্যাটি ১৪২৫ বাংলা, ৮৬তম সংখ্যা। এখান থেকে আমি একটা কবিতা পাঠ করছি। কবিতাটি দীর্ঘ। কবিতার নাম প্রিয়তম কান্নার ধ্বনি। আসলে আমি এক ব্যর্থ কবি, কেউ আবার বলে ব্যর্থ লেখকও। কবিতার পোকা সেই শৈশব থেকে মাথায় নড়াচড়া করত। দু একটা লেখা মানে কবিতা ছোট পত্রিকায় ছাপতেই সে কি আনন্দ আর উচ্ছ্বাস। ৭০-এর দিন বদলের উৎসাহ তখন প্রবলভাবে দুই ডানায় ঝাপটাচ্ছে, কিছু একটা করতেই হবে। ভাবনায় ভাবনায় শরীরে তোলপাড় রক্তে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পেতাম প্রতি মুহূর্তে। উৎসাহী বন্ধু জুটে গেল, একজন নয় বহুজন। ছোট পত্রিকার সমুদ্রে আরেকটা নতুন পত্রিকা জন্ম নেবে আগামী দিনে। প্রতিদিন গুরুগম্ভীর আলোচনা। আমাদের পত্রিকার ভাষা হবে নিশ্চিত আমাদের কথা। নাওয়া খাওয়া ভুলে ট্রেডল মেশিনের চাকা নিজের দুহাতে ঘোরাতে ঘোরাতে কখন যে মেশিনের একটি যন্ত্রাংশ হয়ে গেছিলাম জানি না জানি না জানি না। সেই কবেকার কথা, কত বছর পার হয়ে এসেছি সেই সব দিনগুলো। আহা, এখন আর কবিতা কিংবা গল্প কোনো পত্রিকায় ছাপা হলে আগের মতো উৎসাহ পাই না। তবুও তো লিখে চলেছি দিনের পর দিন, অনেকটা নিশুড়েদের মতো। শৈশবের ক্রোধটা এখনো জীবিত আছে যে, টের পাই শব্দরা বাক্য হয়ে প্রতি মুহূর্তে আমার সঙ্গে কথা বলে সেই সবুজ মাঠ, হোগলা বনের ঝোপ, বারুদে বিপ্লব আর সন্তান হারা মা, কোমরে গামছা বেঁধে নিয়ে যাওয়া সেই তরুণ ছেলেটা যার দাদা বিপ্লবী রাজনীতি করত, পরক্ষণেই লাশ হয়ে গেছিল ওই হোগলা বনে। আদিগঙ্গায় ভেসে যেত মাটি আর টালি বোঝাই কত নৌকা। জিজ্ঞেস করতাম, ও মাঝি, তোমরা কতদূর থেকে এলে? সে অনেক দূর খোকা, অনেক অনেক। সেই গঙ্গায় প্রতিদিন মুন্ডহীন মানুষের দেহ আটকে পড়ত কাঠের ব্রিজের তলায়। যেন ডাকতো তারা। মনে পড়ে, এখনো মনে পড়ে মুকুন্দ স্যারের আরতি। নর্দমার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সাইকেলের চাকা তখনও ঘুরে চলেছে অশোক স্তম্ভের চাকাও। প্রতিবন্ধী কল্যাণ স্যারকে সামনের রডে বসিয়ে স্কুলে নিয়ে আসতেন রোজ। একই পাড়ায় থাকতেন, ইংরেজি পড়াতেন, ওয়ার্ক এডুকেশনের ক্লাস নিতে। আমি আঁকতে পারতাম বলে আমাকে এক অদ্ভুত স্নেহ করতেন। হেমন্ত শার্ট পরা সেই কল্যাণ স্যারের রক্তাক্ত দেহ পড়ে আছে নর্দমার গভীরে। মাটির পোকারা টের পায়নি তখনও। সাদা জামা যেন মুহূর্তে লাল পতাকা হয়ে গেছে। জল দাও,
হে সুন্দর ভবিষ্যতের নাগরিক। হাতের কাছে নর্দমার জল ছাড়া আর কিছুই ছিল না সেদিন। কতই বা বয়স হবে আমার, ক্লাস 7-এ পড়ি। আজলা ভরা দুহাতের সেই জল মুখে ঢালতে ঢালতে সেই প্রথম মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ক্রমে ক্রমে স্যারের দেহ স্থির হয়ে গেল, চোখ খোলা। কি যেন ইঙ্গিত করছেন স্যার, তখন বুঝতে পারিনি। এখন বুঝতে পারি বলে একটি কবিতা কিংবা একটা গল্প লিখতে লিখতে সেই সব চরিত্ররা লেখার টেবিলের চারপাশে এসে ভিড় করে, কথা বলে, গান গায়। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। মাঝে মধ্যে কফি হাউসে যাই, লেখক বন্ধু আছেন বিস্তর, আছেন নাট্যচিত্র পরিচালক, তাদের সঙ্গে কথা হয়, গল্প হয় লেখার ভবিষ্যৎ নিয়ে। দেখি বিরক্তির রেখা অনেকের চোখে মুখে, ঠিক বিরক্তি নয়, যন্ত্রণা। নীল নীল টুকরো টুকরো যন্ত্রণায় ভেঙে যাচ্ছে মুখমণ্ডল। বিভিন্ন জ্যামিতিক অ্যাঙ্গেলে দেখতে চেষ্টা করি তাদেরকে, মানে ওই মানুষগুলোকে। এই আলো আধারের দৃশ্যপটে সেই মুখগুলোকে মনে হয় অনেকটা ফিউজ বাল্বের মতো, অনেক দিন আগে ফিলামেন্ট কেটে সাদা ছাই হয়ে ওপরের ঠোঁট থেকে দুপাশে ঝুলছে। এক সময় ছিল দারুণ, অনেক অনেক আলো দিয়েছিল, অনেকেই আলোকিত হয়েছিল সেই সব দিনে। এখন এই চারপাশের রংদার আলো আমার মতোই তাদের স্পর্শ করছে না। এক অন্ধকারের আস্তরণ ছুঁয়ে আছে তাদের। সেই অন্ধকার গুহা থেকে ধেয়ে আসছে প্রশ্ন একটার পর একটা। কি হবে এই সব গল্প কবিতা লিখে? কেউ কি পড়ে? এই লেখার ভবিষ্যৎ কি? একের পর এক প্রশ্ন অবাকের বেলুন হয়ে হৈ হৈ বাতাসে ভাসতে থাকে। ভাসতে ভাসতে ভিক্টোরিয়ার নিশ্চল পরীকে ছুঁয়ে দ্য 42 বিল্ডিংয়ের মাথায় গিয়ে আটকে যায়। আমার অদ্ভুত লাগে। এইমাত্র হল থেকে বেরোলেন যেসব মানুষ, প্রান্তিক মানুষদের দানব যন্ত্রণার ছবি আর নাটক দেখে তাদের কারোর কিছু যায় আসে না। এমনই ভাব নিয়ে উজ্জ্বল মুখগুলো দুলতে দুলতে ঘুরতে ঘুরতে দুলতে দুলতে ঘুরতে ঘুরতে রোল খায়, ফুচকা খায়, আইসক্রিম খায়, মোমো খায়, হরির চায়ের দোকানের চা খায়। অথচ প্রতি মুহূর্তে অতীত হতে থাকে খবর। আগুন জ্বলছে, বোমা পড়ছে, বাড়ি পুড়ছে, সংসার পুড়ছে, দিকে দিকে মানুষ মরছে কত শত। নিরীহ শিশুরা মাকে খুঁজতে 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 ঘুমিয়ে পড়েছে অন্যের পাথর জমিতে। এইসব খবরগুলোয় এখন আর দাগ কাটে না। ক্ষণিকের জন্য সোশ্যাল মিডিয়ায় হইচই, মোমবাতি মিছিল, তারপর জল ভাতের মতো মেনে নিয়েছি। খুব সহজেই প্রেমিকার বাহু বন্ধনে আবার নদীর মতো শরীর। ফুচকার মতো টক ঝাল মিষ্টি কথাগুলো ঠোঁটের ব্যালকনিতে দোল খায়। এখানে একটি কবিতা বা একটি গল্প কি করতে পারে? এই তো কয়েকজন নামী কবি হেঁটে যাচ্ছেন, তারা সভাপতি হন প্রায় প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে, পুজো পান নিত্যদিন। প্রত্যেকেই কয়েকটি ভালো পুরস্কারও পেয়েছেন, কয়েকটা সংস্করণ হয়েছে নিজেদের বইয়ের, ওই পর্যন্ত। ওই তো বসে আছেন গালে হাত দিয়ে, মঞ্চে তাদের মধ্যে একজন বক্তৃতা দিলেন, ভালো ভালো কথা বললেন, একটি কবিতা বা একটি গল্পের সার্থকতা নিয়ে। একেবারে নিঃসঙ্গ মানুষের মতো লাগছে তাকে। পরনের পাঞ্জাবিতে ধূসর দোমড়ানো স্মৃতি, সর্বক্ষণের সঙ্গী মাথার একদলা কাঁচা পাকা মেঘ, নাকি ওই মেঘের মধ্যে তার সারা জীবনের সঞ্চিত কান্না লুকিয়ে আছে। 60-এর দশক থেকে কবিতার ক্রিজে ব্যাট করছেন, এখনো করে যাচ্ছেন। ডজন ডজন বই প্রিয়তম তাকে সার দিয়ে আছে আজও। রোজ একবার করে সেই দিকে তাকিয়ে
ঘুমের কোলে মাথা রাখেন, দীর্ঘশ্বাস ফেলেন। এই সেদিনও গিন্নি শুতে শুতে প্রশ্ন করেছিলেন, কি হলো এতদিন কবিতা লিখে? কবি গিন্নির এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। একটা দীর্ঘশ্বাস মুখ থেকে বেরিয়ে মাথার পাশে চোখ বুজে থাকে। তোমার কবিতা কেউ কি পড়েছে? পড়েছে। কারা? কবি চুপ থাকেন। স্পষ্ট টের পান বুকের ভেতর আরেকটা দীর্ঘশ্বাস কিরকম হামাগুড়ি দিতে দিতে গলার দিকে এগিয়ে আসছে। কি গো, বললে না কারা তোমার কবিতা পড়েছে? সত্যি, এ তো এতটা ভাবেননি কোনোদিন। এতদিন কবিতা লিখছেন, কারা পড়েছেন? কারা কারা? ভাবতে ভাবতে চিন্তার অতলে তলিয়ে যান। অনেক রক্তাক্ত ভাবনা ভাবতে ভাবতে কবি দুজনের খোঁজ পান। সেই ভাগ্যবান দুজন কে? সম্পাদক আর প্রুফ রিডার। কবি গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবেন। নিভৃত ঘরে আস্তে আস্তে ভেবে চলেন, বিষাক্ত বলের ছবলকে যেভাবে গাভাস্কার ফ্রন্ট ফুটে খেলেছেন ঠিক সেইভাবে খেলতে হবে এবার। প্রতিদিনই গিন্নির নতুন নতুন প্রশ্ন। তাক বোঝাই, এত এত বইয়ের শেষ পরিণতি কি হবে? তোমার নাতি নাতনিরা এইসব বই ছবেই না, তাদের কাছে এইসব বই ছাইপাস। বলো কি? তারা বিভিন্ন রাইমস পড়ে, হ্যারি পটার তাদের প্রিয়, অ্যানিমেশনের জাদুতে মুগ্ধ। কবিকুলের শ্রেষ্ঠ শিরোমণির জন্মদিনে হা করে তাকিয়ে থাকে ছবির দিকে। তা জানো, বিশ্বকবিকে তারা টেগোর সাপ বলে। একে একে অনেক তরুণ কবিরা কবিতা পাঠে মগ্ন। সবাই প্রান্তিক মানুষদের দুঃখ যন্ত্রণা নিয়ে কাতর। বেশ 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 কবিতা লিখেছে। এমন কবিতা তরুণ বয়সে আমিও লিখতাম। হাততালি আর হাততালি। তরুণ কবিরা আনন্দিত হন। এমনই আনন্দ এক সময় তিনিও পেয়েছিলেন। পিছনের সারিতে বসে থাকা সেই বৃদ্ধ ব্যর্থ কবি কিংবা লেখক উঠে দাঁড়ান, অপলক চোখে দেখতে থাকেন সেই বিখ্যাত কবিকে। মাথার উপর টুকরো মেঘ থেকে গড়িয়ে পড়ছে জলকণা। কবি যেন বলতে চাইছেন, এর চেয়ে যদি সারা জীবনে নিজের হাতে তৈরি একটি ধানের চারা তৈরি করতে পারতাম। নমস্কার।